বাজে রাত্রি 11টা। আর এই 11টার সময় যে হসপিটালের জন্য আমাদেরকে ঘর থেকে বাইরে বেরোতে হবে, এটা কিন্তু আমরা কোনোদিনই ভাবিনি। দেখো, এখন আছি গাড়িতে। হঠাৎ করে মেয়ের শরীর খারাপের জন্য আমাদের কিন্তু হসপিটালে যেতে হচ্ছে এই রাত্রিতেই। কিছুক্ষণ আগেও কিন্তু আমরা ভাবতে পারিনি যে এভাবে রাত্রিবেলা আমাদেরকে হসপিটালে নিয়ে যেতে হবে মেয়েকে। তো দেখো, ওদিন রাত্রে তো এসেই ওকে গ্যাস দেওয়া হয়েছিল আর ইঞ্জেকশন আরও সব কিছু দেওয়া হয়েছিল। তারপর মোটামুটি ওই একটু স্টেবল করেছিল। কি হয়েছিল সেটা তোমাদেরকে একটু পরে জানাচ্ছি। আর এখন বাজে ওই সকাল 10টা মতো। আর দেখো, মেয়ে ঘুমিয়ে আছে। কালকে সারা রাত কিন্তু খুব ভালো ঘুম হয়নি একদমই। আসলে তাড়াহুড়োতে চলে এসেছিলাম, সেজন্য মশারি আনা হয়নি। আর যেহেতু এরকম জেনারেল ওয়ার্ড আর এটা 3তলা, সেজন্য মশার উপদ্রবটা কিন্তু বেশ ভালোই ছিল। মশার উপদ্রব তো ছিলই, আর এদিকে মেয়ের শরীর খারাপের জন্য কিন্তু ভীষণ রকম টেনশন হচ্ছিল। ওকে পাহারা দিচ্ছিলাম, তাই কিন্তু আর ঘুম হয়নি। শুধুমাত্র ওই ভোরের দিকে একটুখানি ঘুম হয়েছিল। তো এখনও পর্যন্ত ডাক্তারবাবু আসেনি। আর এদিকে একটা সেমিনারের মতো হচ্ছে, মানে যারা নার্সিং পড়তে এসেছে তারা কিন্তু ট্রেনিং নেওয়ার জন্য এই সেমিনারটা করছে। এখানে সমস্ত রোগীদের একটা যে কোনো রোগের বিষয়ে কিন্তু বোঝানো হচ্ছে আর অবগত করা হচ্ছে। তো আমিও কিন্তু দেখছিলাম, আর যেহেতু ক্যামেরা করছিলাম, একজন নার্স থেকে বলল যে ক্যামেরাটা না করতে, সেজন্য কিন্তু ওখানে বন্ধ করে দিতে হয়েছে। তারপর দেখো, ওরা চলে যেতেই আমি কিন্তু মেয়েকে একটু ফ্রেশ করিয়ে নিচ্ছি। আমিও স্নানটা করে নিয়েছি। আর এখন বাজে রাত্রি 1টা মতো। আজকে কিন্তু কুচুর শরীরটা একদমই ভালো নেই। ও ভীষণ কান্নাকাটি করছে। সেজন্য কিন্তু দেখো, ওকে নিয়ে আমি একটু হলের বাইরে বেরিয়ে এলাম। এখানে চারদিকে আলো জ্বলছিল, আর ভেতরের রুমে কি বলতো, অনেক রাত্রি হয়ে গেছে তো অনেকগুলো লাইট কিন্তু নিভিয়ে দিয়ে সবাই ঘুমোচ্ছিল। সেজন্য আমি একটু বাইরে এলাম, যাতে লাইট দেখে মেয়ে একটু যদি চুপ করে। কিন্তু জানো তো, প্রায় 3:30 পর্যন্তও কিন্তু মেয়ে একদমই চুপ করেনি। হয়তো ওর কোনো অসুবিধে হচ্ছিল, না হলে রাত্রে কিন্তু খুব একটা যে কাঁদে বা আমাকে বিরক্ত করে সেরকম কিন্তু কিছু নয়। আজ শরীরটা খারাপ হয়েছে বলেই হয়তো এতক্ষণ পর্যন্ত আমাকে জাগিয়েছিল। রাত্রে একদমই আমার টেনশনে ঘুম হয়নি। তারপর নার্স বলছিল যে ওকে যেন আরেকবার গ্যাস দিই। তো নার্সের কথা মতো আরেকবার গ্যাস দেওয়ার পর কিন্তু ও একটু ঘুমিয়েছিল, তাই আমিও একটু ভোরবেলার দিকে ঘুমিয়েছিলাম। তো এখন বাজে ওই সন্ধে 6টা মতো। সারাদিন আর কোনো ভিডিও শ্যুট করতে পারিনি। ওর শরীরটা কিন্তু খুব একটা ভালো ছিল না, সেজন্য অনেকটা টেনশনেও ছিলাম। আর এখানে আরেকটা বড় প্রবলেম হচ্ছে যে মোবাইলে চার্জ দিতে দিচ্ছে না। কারণ হসপিটালের মধ্যে যদি কোনো বিপদ ঘটে যায় মোবাইল থেকে, সেজন্য কিন্তু এরা চার্জ দিতে একদমই দিচ্ছে না। তাই বাইরে গিয়ে একটা দোকান আছে, সেখানে গিয়ে চার্জ দিতে হচ্ছে। তো সেজন্য দেখো, আমরা তো এখানে আসবো বলে জানতাম না, সেজন্য কিন্তু মোবাইলে তেমন চার্জ ছিল না। হঠাৎ করে আসতে হয়েছে, সেজন্য যেটুকু চার্জ ছিল সেটুকু চার্জেই কিন্তু প্রায় সারাদিনই কেটে গেছে, কালকে রাত আর আজকের দিন। তো সেজন্য একদমই চার্জ ছিল না, তাই মাকে দিয়ে ওই দোকানে পাঠিয়েছিলাম চার্জ দেওয়ার জন্য। প্রায় 3.5-4 ঘন্টা পর্যন্ত চার্জ দেওয়ার পর কিন্তু মা মোবাইলটা এনেছে। তো সেজন্য আর কোনো ভিডিও করতে পারিনি। তো দেখো, এখানে কিন্তু সন্ধে সকাল কিছুই বোঝা যায় না, মনে হয় যেন একই রকমভাবে কেটে যাচ্ছে। আসলে একটা ঘরের ভেতরে সবসময় বসে থাকা কি যে বিরক্ত লাগছিল, কি আর বলবো। তারপর যেহেতু জেনারেল ওয়ার্ড, সেজন্য অনেক রোগী ছিল। তারপর তাদের বাড়ির লোক এত চিৎকার চেঁচামেচি হচ্ছিল, কি আর বলবো। এতে তো একদমই ঘুম হচ্ছিল না, আর একটু শান্তিতে যে বসে থাকবো তাও যেন পারছিলাম না। এটা যেহেতু শিশু বিভাগ, সেজন্য কিন্তু আরও অনেক বাচ্চারা কিন্তু ভর্তি ছিল। আর আমার মেয়ে কালকে রাত্রে অনেক কান্নাকাটি করেছে, তার সাথে আরও 2টো বাচ্চা কিন্তু অনেক বেশি কান্নাকাটি করেছে। সেজন্য কেউ ঘুমোতে পারছিল না। যাই হোক, এখানে ঘুমের যেরকম অসুবিধা হচ্ছিল, সেরকম কিন্তু খাবারেরও অসুবিধা হচ্ছিল। হসপিটাল থেকে খাবার দেয়, কিন্তু সেই খাবারে তো আর 2জন মানুষের হওয়া সম্ভব নয়। আর বাইরের খাবার খেতেও কিন্তু একদম ইচ্ছে করছিল না আমাদের। আমার সাথে আমার মা এসেছিল। তো যেদিন ভর্তি হয়েছিলাম তার পরদিন কিন্তু হসপিটালের ক্যান্টিন থেকে আমরা খাবার নিয়ে এসেছিলাম। তারপর খাবারটা একদম পছন্দ হয়নি তেমন, সেজন্য বাড়িতে কিন্তু আজকে আমার হাজব্যান্ড খাবার নিয়ে এসেছিলো আমাদের জন্য। দেখো, এখন বাজে ওই দুপুর 1:30 মতো। আর
ও এসে খাবার দিয়ে গেছে আর মা দেখো খাবারগুলো বেড়ে নিচ্ছে। আমাদের কিন্তু এই বেডে বসে খেতে হবে, কিছু করার নেই, কারণ বেবিকে এখানেই লক্ষ্য রাখতে হবে আর বাইরে কোনো খাবার জায়গাও ছিল না। তো দেখো মা ভাত বেড়ে নিচ্ছে আর বাড়ি থেকে কি কি খাবার এসেছে সেগুলো তোমাদের বলছি। দেখো ভাত দিয়েছে আর বাঁধাকপির তরকারি, উচ্ছে আলু ভাতে, ডাল আর একটু মাছের ঝাল। তো এগুলো দিয়ে আমরা কিন্তু দুপুরের খাবারটা সেরে নেব। এই দুদিন ধরে কিন্তু খাওয়া দাওয়া একদমই হয়নি। আর এদিকে দেখো আমার মেয়ে কিন্তু হঠাৎ করে উঠে গেছে, ও ঘুমোচ্ছিল, ভাবলাম এই টাইমে খেয়ে নিই, কিন্তু দেখলাম ও উঠে গেছে। সেই জন্য মাকে বললাম তুমি আগে খেয়ে নাও, তারপর আমি খাবো। আর এদিকে মেয়েকে কিন্তু খিদে পেয়ে গিয়েছিল, সেজন্য ওকে একটু ব্রেস্ট ফিডিং করাতে হবে। জানো তো যে মেয়েগুলো এখানে নার্সিং ট্রেনিং নিচ্ছে ওরা কিন্তু বেবিদেরকে চেক আপ করতে আসে, যেমন বেবিদের জ্বর আছে কি না, ওদের হার্টবিট কেমন চলছে, এইসব আর কি। কিন্তু ওরা এসে বাড়ির লোকেদের সাথে বেশ গল্প করে আর বেবিদের সাথেও খুব মজা করে, জানো তো। এগুলো দেখতে কিন্তু বেশ ভালো লাগে। কিন্তু যারা এখন নার্সিং কাজ করছে, মানে যারা কর্তব্যরত বা চাকরি করছে, ওদের ব্যবহার কিন্তু খুব একটা ভালো নয়, জানো তো। তবু এখানে বেবিদের ওয়ার্ডে মোটামুটি ভালো ব্যবহার, খুব একটা খারাপ নয়। কিন্তু জানো তো বাচ্চা হওয়ার সময় যে অভিজ্ঞতা নিয়ে বাড়ি গিয়েছিলাম সেটা কিন্তু বেশ ভয়ঙ্কর। তো যাই হোক, এরকম জেনারেল ওয়ার্ডে ভর্তি হলে হয়তো এরকমই মানুষের সাথে ব্যবহার করা হয়, কিন্তু এদের ব্যবহারগুলো দেখে বেশ ভালো লাগে। কিন্তু কে জানে এরা কতদিন এরকম ব্যবহার করবে, হয়তো চাকরি পেয়ে গেলে সেই একই ব্যবহারে ফিরে আসবে। জানো, আমি মাঝে মাঝে ভাবি এরা তো মানুষের সেবা করার জন্যই প্রফেশনে এসেছে বলো, তাও কেন এরা মানুষের সাথে এত খারাপ ব্যবহার করে কে জানে। যাই হোক, হসপিটালে প্রায় 5টা দিন কেটে যাওয়ার পরও কিন্তু আমার বেবিকে ছুটি দিচ্ছিল না। আসলে বেবির কিন্তু বুকে কফ জমেছিল, আর সেজন্যই সেদিনে রাত্রে হঠাৎ করেই ওর কিন্তু শ্বাসকষ্ট হচ্ছিল। সেজন্যই আর বাড়িতে রাখতে সাহস পাইনি আমরা, কারণ ওর বয়স কিন্তু 1 মাস 20 দিন। সেজন্য আমরা কিন্তু খুবই ভয় পেয়ে গিয়েছিলাম শ্বাসকষ্ট হওয়ার জন্য। সেজন্য আমরা তাড়াতাড়ি করে সেই রাত্রেই ভর্তি করেছিলাম হসপিটালে। যাই হোক, মেয়ের কিন্তু শরীরটা খুব একটা ভালো এখনও ছিল না, মাঝে মাঝে ভীষণ কান্নাকাটি করছিল। আর এই দেখো ওর হাতে কিন্তু ইঞ্জেকশন দেওয়ার জন্য চ্যানেল করেছে। আর দেখো প্রথম দিনে এই হাতটাতে করেছিল আর ওই হাতটা কিন্তু ভীষণ ফুলেছিল, সেজন্য ওর বোধহয় কষ্ট হচ্ছিল আর ও খুবই কান্নাকাটি করছিল মাঝে মাঝে। আর মা হিসেবে আমার কিন্তু এত কষ্ট হচ্ছিল কি আর বলবো। এতটুকু বাচ্চা, তার হাতে 3-4 বার ধরে চ্যানেল করা হয়েছিল। কষ্ট হলেও ওর ভালোর জন্য দেওয়া হচ্ছে এটা ভেবে নিজেকে একটু বুঝিয়ে নিয়েছিলাম। যাই হোক, আজকে দেখো সকালবেলা উঠেছি অনেকটাই তাড়াতাড়ি। কালকে রাত্রেও তেমন ভালো ঘুম হয়নি, আর দেখো আমার চোখগুলো দেখেই বুঝতে পারছো যে আমাকে কতটা ঘুম পাচ্ছিল। তো আজকে মনটা একটু হলেও ভালো আছে, কারণ ডাক্তারবাবু বলেছে যে আজকে মেয়ের তেমন অসুবিধে নেই আর ওকে আজকে ছেড়ে দেওয়া হবে। তো দেখো মেয়ে কিন্তু ঘুমোচ্ছে, আর এদিকে কালকে সারা রাত কিন্তু আমার মায়েরও তেমন ঘুম হয়নি, তাই সেও ঘুমিয়ে পড়েছে। তো আমি ততক্ষণে মেয়েকে ঘুম করিয়ে রেখে একটু নিজের ব্যাগপত্রগুলো গুছিয়ে নিয়েছি, দিয়ে একটু শুয়ে পড়লাম। আমাদেরকে ছাড়া হবে ওই 11:30 নাগাদ, আর ততক্ষণকে আরেকবার কিন্তু বেবিকে চেক করা হবে। আর এদিকে দেখো দেখছিলাম যে কতজন পরপর এসে ভর্তি হচ্ছিল, কারণ এখন এই হঠাৎ করে ওয়েদার চেঞ্জের জন্য, এই যে হঠাৎ করে গরম পড়ে গেছিল, আবার হঠাৎ করে ঠান্ডা পড়ে গেল, এই ওয়েদার চেঞ্জের জন্য কিন্তু বাচ্চাদের বড়দের সবারই কিন্তু খুবই শরীর খারাপ করছে, আর বাচ্চাদের তো অনেক বেশি শরীর খারাপ করছে। সেজন্য বসে বসে দেখছিলাম সকাল থেকে প্রায় 8-10 জন কিন্তু ভর্তি হয়ে গিয়েছিল। তো প্রায় 7টা দিন হসপিটালে কেটে গিয়েছিল, আর একদমই আর হসপিটালে থাকতে ইচ্ছে করছিল না। শুধু মনে হচ্ছিল কখন বাড়ি ছেড়ে দেবে আর আমরা বাড়ি যাব। তো আজকে সেই খবরটা পেয়ে কিন্তু বেশ ভালো লাগছিল। তো দেখো এখন আমি কিন্তু বেবিকে একদম রেডি করে নিয়েছি, আর আমি নিজেও কিন্তু রেডি হয়ে গিয়েছি বাড়ি যাবার জন্য। তো এখান থেকে হসপিটাল থেকে গাড়ি দেওয়া হবে, আর সেই গাড়িতেই কিন্তু আমরা যাব। সেজন্য আমরা সমস্ত কিছু রেডি করে নিচ্ছিলাম। আর যেহেতু আমাদের অনেকগুলো ব্যাগ ছিল, মা এক এক করে ব্যাগগুলো নিয়ে গিয়ে লিফটের কাজ পর্যন্ত দিয়ে আসছিল।
আসলে হসপিটাল থেকে গাড়ি দেওয়া হবে জেনে বাড়ি থেকে কিন্তু আর কেউ নিতে আসেনি, তো আমাদেরকে একাকেই যেতে হবে। দেখো মা দুটো ব্যাগ রেখে গেল, আরও গোটা তিনেক ব্যাগ আছে সেগুলো আনতে গেল। আর এদিকে লিফট কিন্তু বন্ধ ছিল, একটা কলিং সুইচ আছে, ওটা টিপলে কিন্তু তবেই লিফটটা খুলবে। তো সমস্ত ব্যাগগুলো মা নিয়ে চলে এসেছিল, আর আমরা সুইচটা টিপে কিছুক্ষণ ওয়েট করছিলাম, কারণ উপরে কিন্তু লিফটটা চলছিল আর কাউকে পৌঁছে দিতে গিয়েছিল। তো লিফটটা আসার জন্য আমরা এখানে দরজার বাইরে দাঁড়িয়েছিলাম। তো লিফটের দরজাটা খুলতেই মা ব্যাগগুলো আস্তে আস্তে ভেতরে নিয়ে যাচ্ছিল, তারপর আমরা কিন্তু গিয়ে দাঁড়িয়েছিলাম। আসলে সিঁড়ি দিয়েও নামা যেত, কিন্তু এতগুলো ব্যাগ নিয়ে বাচ্চা নিয়ে সিঁড়ি দিয়ে নামাটা পসিবল ছিল না। যেহেতু হসপিটালে লিফটটা অ্যাভেলেবেল ছিল, সেজন্য কিন্তু আমরা লিফটে করেই দেখো নেমে যাচ্ছি। আর এদিকে একটা হাসির কথা কি জানো তো, আমার মায়ের কিন্তু লিফটে দাঁড়ালেই বলে মাথা ঘোরায়। মা কিন্তু পেছনে একদম ঠেক দিয়ে জড়সড় হয়ে দাঁড়িয়েছিল। আমার বেশ হাসিও পাচ্ছিল, কিন্তু মাকে আর কিছু বললাম না। তারপর হঠাৎ করেই সেকেন্ড ফ্লোরে এসে লিফটটা যখন খুললো, তখন দেখলাম যে অনেকগুলো রোগীর বাড়ির লোক দাঁড়িয়ে আছে। ওদের কিন্তু একজন রোগী খুবই সিরিয়াস কন্ডিশনে আছে, আর সেজন্য ওদেরকে আগে পৌঁছাতে হবে, সেজন্য আমাদেরকে কিন্তু বেরোতে বলছিল। তো আমরা একটু বেরিয়ে দাঁড়িয়েছিলাম ওই সিরিয়াস পেশেন্টটাকে উপরে পৌঁছে দিয়ে, তারপর কিন্তু আমরা আবার লিফটে চড়ে নিচে নেমে এলাম। তারপর নিচে এসে আমি একটু বাইরে বসেছিলাম, কারণ এখানে নিচে অনেকগুলো দরকারি কাগজ জমা দিতে হচ্ছিল, সেজন্য মা গিয়েছিল সেই কাগজগুলো জেরক্স করে আনতে। আর দেখো আমি এই জরুরি বিভাগের সামনেই মেয়েকে নিয়ে বসেছিলাম। তারপর সমস্ত কাজ রেডি হওয়ার পরেই দেখো গাড়ি কিন্তু রেডি হয়ে গেছে, আমরা কিন্তু এই গাড়িতেই যাব। মা আস্তে আস্তে ব্যাগগুলো সমস্ত কিছু গাড়ির মধ্যে নিয়ে যাচ্ছিল, আর আমি বাইরে বেবিকে নিয়ে দাঁড়িয়েছিলাম। তারপর আস্তে আস্তে গাড়ির ভেতরে উঠলাম, তারপর দেখলাম যে ভীষণ ভেতরটা গরম, জানো তো। এতক্ষণ গাড়িটা তো রোদে দাঁড়িয়েছিল, সেজন্য ভেতরটা এত গরম হয়ে গিয়েছে কি আর বলবো। কিন্তু বাইরে যেখানটায় বসেছিলাম সেখানটা কিন্তু বেশ হাওয়া দিচ্ছিল। তো সেই ঠান্ডা থেকে গরমে আসার পর মনে হচ্ছিল যেন একটা স্টিমের ভেতরে ঢুকে গেছি। তো যাই হোক, কী আর করা যাবে বলো, এর ভেতরে কিন্তু এসে আমরা আস্তে আস্তে বসলাম। তারপর কিছুক্ষণ পর যখন গাড়িটা চলতে আরম্ভ করলো, তখন কিন্তু বেশ হাওয়া দিচ্ছিল, আর গরমটা আস্তে আস্তে কিন্তু কমে গেল। 7 দিন ধরে বাইরেটা তো একদমই কিছু দেখতে পাইনি, গাড়ির মধ্যে দেখে বাইরেটা দেখতে কিন্তু সেজন্য বেশ ভালো লাগছিল। মনে হচ্ছিল যেন জেলখানাতে বন্দি থাকার পর অনেক দিন পর ছুটি হয়েছে, আর অনেক দিন পর আমরা এরকম আলো বাতাস লোকজন সমস্ত কিছু দেখতে পাচ্ছি। তো যাই হোক, দেখো মেন রাস্তা দিয়ে কিন্তু এই যে বাঁদিকে যে রাস্তাটা চলে গেছে, এটা দিয়ে কিন্তু আমাদের বাড়ি যেতে হবে। তাই দেখো গাড়িটা এখান থেকে নেমে যাচ্ছে। আর প্রায় 7 দিন পর এই দুই ধারে ধান ক্ষেত দেখে কিন্তু প্রায় চোখটা জুড়িয়ে যাচ্ছিল। আর এদিকে যে ড্রাইভার গাড়ি চালাচ্ছিল সে ভাবছিল যে বোধহয় বহু দূর পর্যন্ত যেতে হবে তাকে গাড়ি নিয়ে, তাই আমাদেরকে বারবার জিজ্ঞেস করছিল আর কত দূর যেতে হবে, আর কত দূর যেতে হবে। সত্যি কথা বলতে ভীষণ কিন্তু বিরক্ত লাগছিল। তাকে বললাম যে 2 মিনিট লাগবে যেতে, সে বারবারই জিজ্ঞেস করছিল 1 সেকেন্ড পর পর। তো একটু সামান্য ধমক দিয়ে বললাম, আপনি যদি না যেতে চান তাহলে এখানেই নামিয়ে দিন। এরকম একটু কড়া সুরে কথা বলার পর তারপর সে থেমেছিল। তারপর একটু বলল যে অনেক পেশেন্ট নাকি তাদেরকে এইটুকু রাস্তা বলে অনেক দূর পর্যন্ত নিয়ে যায়, এইসব আর কি। তারপর আমাদের কাছ থেকে কিছু টাকাও নিল। যদিও এটা সরকারি গাড়ি আর এতে আমাদেরকে কোনো টাকা দিতে হবে না, তাও কিন্তু অনেক রিকোয়েস্ট করেছিল বলে মা কিন্তু ওকে কিছু টাকা দিয়েছিল। তারপর দেখো এই যে আমরা বাড়ি চলে যাচ্ছি। বাবা একটু এগিয়ে এসেছিল ব্যাগপত্রগুলো নিয়ে যাওয়ার জন্য, কিন্তু মা বলল যে হসপিটাল থেকে এসেছি, সমস্ত কিছু ধোয়া মোছা করতে হবে, সেজন্য বাবাকে আর ওগুলো দিল না। তো দেখো বাড়ি চলে এসেছি, এখন কিন্তু স্নান টান সব করতে হবে, আর এই যে সব ব্যাগপত্র সমস্ত কিছু মা ধোয়া মোছা কাচা করবে। তো দেখো আমি স্নান করে চলে এসেছি, স্নান করে এসে জামা কাপড়টা পরে নিয়ে তারপর একটু মাথা চুলটা আঁচড়ে নিচ্ছি। যে কদিন হসপিটালে ছিলাম ততদিন কিন্তু শুধুমাত্র গায়ে ধুয়েছিলাম, মাথা একদম ভেজানো হয়নি, কারণ ওখানে একটা রুমের ভেতরে বসে থাকতে হচ্ছিল। তাই চুলটা ভিজিয়ে স্নান করলে চুলটা শুকাতে পারবো না, সেজন্য কিন্তু স্নান করিনি। আর এদিকে দেখো আমার মেয়ে ঘুমোচ্ছিল, ও উঠে গেছে, তাই ওকে খাওয়াতে হবে। তো
তো এই কদিন হসপিটালে থাকার জন্য আর মোবাইলে চার্জ না থাকার জন্য আমি কিন্তু তোমাদের কাছে কোনো ব্লগ দিতে পারিনি। তো আজকের ব্লগটা একটু একটু করে ক্লিপ তুলে রেখেছিলাম এই 7টা দিনের, সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। আর কি বলো তো, এই অবস্থাতে ব্লগ দেওয়ার কিন্তু মন মানসিকতাও ছিল না। আশা করছি তোমরা বুঝবে আর আমার মেয়ের জন্য অনেক আশীর্বাদ করো। সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো। আর ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। বাই।